নবম এবং দশম শ্রেণীর ইংরেজি সিলেবাসে নতুন একটি টপিক যোগ হয়েছে এবার, সেটা হচ্ছে প্রিপজিশন, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপজিশনস। এখন এই ব্যাপারটা নিয়ে খুব জরুরি কিছু কথা আছে। প্রথম কথাটা হচ্ছে, আপনি যদি প্রিপজিশনের সব নিয়ম জানেন, প্রিপজিশনের যদি আপনি সব নিয়ম জানেন, তবুও আপনি এই প্রিপজিশন পারবেন না। আবার আপনি যদি বাংলা অর্থ করতেও পারেন, তবু আপনি প্রিপজিশন পারবেন না। এর একটা কারণ আছে। এর কারণটা হচ্ছে, প্রিপজিশন আপনাদের পরীক্ষাতে দুই রকম আসবে। কয় রকম? দুই রকম, খেয়াল করেন। একটাকে বলা হয় জেনারেল ইউজ অফ প্রিপজিশন, আর আরেকটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এই দুইটা বিষয় সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। আপনি যদি না বোঝেন যে জেনারেল ইউজ অফ প্রিপজিশন কি এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কি, তাহলে কিন্তু প্রিপজিশনে আপনি মার্ক পাবেন না। খুব সহজ টপিক, কিন্তু মার্ক পাবেন না। এখন আপনাকে কি করতে হবে? আপনাকে দুইটা ব্যাপার জানতে হবে। নাম্বার ওয়ান, এই জেনারেল ইউজ অফ প্রিপজিশন কি এবং এর ব্যবহার কি, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কি। আমি জাস্ট সংক্ষেপে আপাতত বলে দিচ্ছি, এর বিস্তারিত আমি একটু পরে বলতেছি। জেনারেল ইউজ অফ প্রিপজিশন হচ্ছে প্রিপজিশনের সাধারণ ব্যবহার, অর্থাৎ ভিতরে বোঝালে ইন বসে, উপরে বোঝালে অন বসে, তারপরে হচ্ছে আপনার কোনো কিছুর মধ্য দিয়ে বোঝালে থ্রু বসে। এরকম যে সাধারণ ব্যবহারগুলো রয়েছে, যেমন কাছে নিকটের দিকে প্রতি বোঝালে টু বসে, এরকম যে সাধারণ ব্যবহারগুলো রয়েছে সেগুলোকে বলা হয় হচ্ছে জেনারেল ইউজ অফ প্রিপজিশন। আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। ইংরেজি ভাষার এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো সবসময় একটা নির্দিষ্ট প্রিপজিশন বহন করে, অর্থাৎ ওই শব্দটা যেখানে থাকবে ওই প্রিপজিশনটাও সেখানেই থাকবে। তো আমি প্রথমত আপনাদেরকে কয়েকটি মডেল করে আমি দেখিয়ে দিচ্ছি যে প্রিপজিশন পরীক্ষাতে কিভাবে আসবে এবং আপনারা কিভাবে করবেন। আর এই যে জেনারেল ইউজ অফ প্রিপজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আপনি কিভাবে শিখবেন, আমি তারপরে বিস্তারিত আপনাদেরকে বলে দিচ্ছি। ওকে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি প্রিপজিশনের 5 মার্কের মধ্যে আপনি 5 মার্কই পাবেন, যদি আজকের এই ক্লাসটি পরিপূর্ণভাবে শোনেন এবং সেইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন। ওকে, তো কথা বাড়াচ্ছে না, চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো দেখুন আপনাদের পরীক্ষায় আসলে প্রিপজিশন কিভাবে আসবে। প্রিপজিশনের আমি বেশ কয়েকটা মডেল এখানে উঠিয়েছি, আমি প্রত্যেকটা আপনাদেরকে করিয়ে করিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো আপনাদের প্রথমত এরকম একটা প্যাসেজ আসবে, সেই প্যাসেজের মধ্যে 5 জায়গায় গ্যাপ থাকবে এবং এই 5 জায়গাতে আপনাদেরকে প্রিপজিশন ব্যবহার করতে হবে। যে ব্যাপারটা আমি একটু আগে আপনাদেরকে বলেছি সেটা হচ্ছে, খেয়াল করেন, প্রথমে এ নাম্বার গ্যাপ, এ নাম্বার গ্যাপের পরে আছে র্যান্ডম। একটা জিনিস মনে রাখবেন, এই র্যান্ডম এই শব্দটার পূর্বে সবসময় অ্যাট বসে। কি বসে? অ্যাট। এখন আপনি বাংলা অর্থ করতে পারেন অথবা না পারেন, এই জায়গাতে আপনি কি বসাবেন? অ্যাট বসাতে হবে। আপনি যদি এই জায়গাতে অ্যাট বসাতে পারেন তাহলে কিন্তু আপনি মার্কটা পাবেন। অ্যাট, কারণ এইটা কোনো অর্থের উপরে না। অ্যাট র্যান্ডম এর অর্থই হচ্ছে এলো পাথারি ভাবে বা নির্বিচারে, এলো পাথারে বা নির্বিচারে, অ্যাট র্যান্ডম। এরপরে আসেন, এরপরে গ্যাপের আগের শব্দটা স্যার টার্ন। গ্যাপের আগে কি আছে? টার্ন। এই টার্নের পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে, সেটার নাম হচ্ছে ইনটু। টার্ন ইনটু মানে একটা জিনিস থেকে আরেকটা জিনিসে রূপান্তর হওয়া। এই রূপান্তর হওয়ার ইংরেজি হচ্ছে টার্ন ইনটু। আপনি বাংলা অর্থ করতে পারলেও এই যে মার্কটা পাবেন, আপনি যদি না জানেন যে টার্নের পরে কি বসে, এটা যদি আপনি না জানেন তাহলে সব বাংলা অর্থ করতে পেরেও আপনি কিন্তু এই মার্কটা পাবেন না। তাহলে মনে রাখবেন, টার্নের পরে কি বসে? ইনটু বসে। এবারে আসেন নেক্সট সি নাম্বারে। সি নাম্বারে গ্যাপের আগে আছে হচ্ছে ডিপেন্ড। কি আছে? ডিপেন্ডেন্ট। ওকে, এই ডিপেন্ডেন্টের পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে, সেটার নাম হচ্ছে অন। কি বসে? অন বসে। ডিপেন্ড বা ডিপেন্ডেন্ট, অন। এই যে ডিপেন্ড এবং ডিপেন্ডেন্ট এই শব্দটার পরে কি বসে? অন বসে। এন্ড আপনি বাংলা অর্থ করে কি করবেন? আপনি যদি এটা না বুঝেন যে ডিপেন্ডের পরে কি বসে, এটা আপনি না জানলে আপনি বাংলা অর্থ করতে পেরেও আপনি প্রিপজিশনে মার্ক পাবেন না। তো আপনি এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কোনগুলা পড়বেন, কিভাবে পড়বেন, আমি সমস্তটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো আজকেই, এবং আপনি জেনারেল ইউজ অফ প্রিপজিশনগুলো কিভাবে পড়বেন সেগুলো বুঝাই দিব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি সমস্ত ব্যাপারগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে দেখেন ইফেক্ট। গ্যাপের ডি নাম্বারে গ্যাপের আগে আছে কি? ইফেক্ট। ইফেক্টের পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে হচ্ছে অন। ইফেক্ট অন। ইফেক্ট অন মানে হচ্ছে প্রভাবিত করা, মানে কোনো কিছুর উপরে প্রভাব বিস্তার করাকে বলা হয় ইফেক্ট অন। ওকে, এরপরে লাস্ট আসেন, এই যে আছে কি গ্যাপের আগে আছে সেভ। ই নাম্বারে সেভের
পরে সবসময় একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, সেটার নাম হচ্ছে সেভ ফ্রম। সেভ ফ্রম, একটু খেয়াল করেন যে এখানে যে 5টা গ্যাপ আসলো, এই 5টা গ্যাপই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর আসলো। অর্থাৎ আপনি যদি বাংলা অর্থ করতেও পারেন, তারপরে কিন্তু আপনি এগুলা পারবেন না, কারণ এগুলা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সারা জীবন এই যে হচ্ছে র্যান্ডমের আগে অ্যাড বসবে, তারপরে টার্নের পরে ইন্টু বসবে, ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডস এর পরে অন বসবে, ইফেক্টের পরে অন বসবে, এবং সেভ এর পরে ফ্রম বসবে সারা জীবন। এটা আপনাকে মুখস্থ করতে হবে। ওকে, আচ্ছা, তো আমি আরো 2টা মডেল আমি আপনাদের জন্য উঠিয়েছি, সেগুলো আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি যে জেনারেল ইউজার প্রিপোজিশন কিভাবে বুঝবেন সেটা আমি বুঝাই দিচ্ছি, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং জেনারেল ইউজার প্রিপোজিশন আপনি কিভাবে পড়বেন সমস্ত ব্যাপারগুলোই ক্লিয়ার করে দিব। তো জাস্ট ছোট্ট একটা ইনফরমেশন আমি আপনাদের জন্য দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা অষ্টম, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী, আপনাদের জন্য আগস্টের প্রথম সপ্তাহ থেকে নতুন, একদম নতুন 2টি অনলাইন ব্যাচ শুরু হচ্ছে। একটা হচ্ছে অষ্টম শ্রেণীর জন্য আলাদা একটি অনলাইন ব্যাচ, এবং নবম এবং দশম শ্রেণীর জন্য আলাদা একটি অনলাইন ব্যাচ। এবং এই কোর্সে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের সম্পূর্ণ প্রিপারেশন হবে, একদম কমপ্লিট প্রিপারেশন। তো আপনারা যারা ইংরেজির ভয় সারা জীবনের জন্য দূর করতে চান এবং ইংরেজিতে সবসময় ভালো রেজাল্ট করতে চান, তারা এখনই এই যে নাম্বারটা যোগাযোগ করবেন। এটাই হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এবং এটাই হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা আমার সাথে সরাসরি কল করতে পারেন। এই ব্যাচে কিভাবে ভর্তি হবেন, কিভাবে ক্লাস হবে, কত টাকা কোর্স ফি, সমস্ত ব্যাপার আপনার যদি আরো বিস্তারিত জানার প্রয়োজন হয় বা কিভাবে ভর্তি হবেন এটা জানার জন্য জাস্ট এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। তবে মনে রাখবেন সময় কিন্তু খুবই কম, আগস্টের প্রথম সপ্তাহ থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। ওকে, তো আপনারা যারা ভর্তি হবেন দ্রুত যোগাযোগ করেন। এবার আসেন পরবর্তীগুলো, সেটা হচ্ছে এটা দেখেন, স্টুডেন্টস টিচার্স রিলেশনশিপ ইজ রিগার্ডেড অ্যাজ দ্য রিলেশনশিপ ড্যাশ প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন। দেখেন এই রিলেশনশিপ এরপরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কোনো প্রিপোজিশন নাই, এখানে আপনাকে জেনারেল ইউজার প্রিপোজিশন করতে হবে। এখন এই যে প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন যদি 2-এর মধ্যে বোঝাই, 2-এর মধ্যে বোঝালে কি বসে, বিটুইন বসে। 2-এর মধ্যে বোঝালে বিটুইন ব্যবহার করতে হয়, এটা হচ্ছে আপনার জেনারেল ইউজার প্রিপোজিশন। এখানে আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নাই, অর্থ করে তারপরে করতে হবে বিটুইন। এবার দেখেন এ টিচার ইজ নেক্সট, নেক্সট এর পরে সারা জীবন কি বসে, টু বসে, নেক্সট টু, পরবর্তী, নেক্সট টু, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তার অর্থ হচ্ছে আপনাদের পরীক্ষাতে 2 রকম প্রিপোজিশনই আসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসবে এবং জেনারেল ইউজার প্রিপোজিশন আসবে। তবে কখন কোনটা দেবে সেটা কিন্তু বলা যাবে না, অথবা দুটোই দিতে পারে। এরপরে সি নাম্বারটা দেখেন, সেটা হচ্ছে এ টিচার স্পেয়ার্স দ্য লাইট অফ এডুকেশন টু রিমুভ দ্য ডার্কনেস ড্যাশ ইগনোরেন্স, এটাও জেনারেল ইউজার প্রিপোজিশন। ডার্কনেস অফ ইগনোরেন্স এর অর্থ হচ্ছে অজ্ঞতার অন্ধকার, অর্থাৎ কোনো নাউনের সাথে যদি র অথবা এর এই বিভক্তি যোগ হয় তাহলে প্রিপোজিশন হিসাবে অব এর ব্যবহার হয়, র অথবা এর। অর্থাৎ ডার্কনেস অফ ইগনোরেন্স এর অর্থ হচ্ছে অজ্ঞতার অন্ধকার। As a result, a student can see the path of prosperity. Thus, a teacher helps build. Build এর পরে কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, সেটার নাম হচ্ছে বিল্ড আপ। বিল্ড আপ মানে নির্মাণ করা, বিল্ড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি আছে, আপ। বিল্ড আপ মানে কি, নির্মাণ করা। এরপরে হচ্ছে সো হি ইজ রিয়েলি কল্ড দ্য আর্কিটেক্ট অব এ নেশন। এই যে জাতির, একটি জাতির র আছে, অব, এটা তাদেরকে কি বলা হয়, জাতির আর্কিটেক্ট বলা হয়, জাতির নির্মাতা বলা হয়। ওকে, তাহলে দেখেন এখানে হচ্ছে আপনার এইটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর হচ্ছে এইটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর বাকি কিন্তু আসছে 3টা জেনারেল ইউজার প্রিপোজিশন। ওকে, নেক্সট আসেন। দুঃখিত আমি 3 নাম্বারটা আগে করেছি, এবার 2 নাম্বারটা করে দেখাই। দেখেন, সায়েন্টিস্ট হ্যাভ রিসেন্টলি রিপোর্টেড দ্যাট দ্য সারফেস আইস ক্যাপস আর মেল্টিং, দিস ইজ ডিউ। এই যে ডিউ এর পরে কিন্তু টু বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডিউ টু এর অর্থ হচ্ছে কারণে, ডিউ টু মানে কি, কারণে। ওকে, এবার আসেন, এরপরে হচ্ছে এই যে বি নাম্বারে হচ্ছে অ্যাকর্ডিং আছে, অ্যাকর্ডিং এর পর টু বসে, অ্যাকর্ডিং এর পর কি বসে, টু বসে, অ্যাকর্ডিং টু, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে। আচ্ছা, তারপরে হচ্ছে according to the scientist carbon dioxide is primarily responsible, responsible এর পরে একটা appropriate প্রিপোজিশন বসে, সেটার নাম হচ্ছে for, responsible for। এই যে responsible for, এটা কিন্তু appropriate প্রিপোজিশন। responsible এর পরে সারা জীবন কি বসে, for বসে। the carbon dioxide is high when coal and oil are burned, the gas is accumulated in the atmosphere and causing the temperature to rise, as a result the polar ice। দেখেন এখানেও অব ব্যবহার করতে হবে,
পোলারাইজ অব, অব মানে এর, অর্থাৎ পোলারাইজ অব দ্য নর্থ অ্যান্ড দ্য সাউথ পোলস ইজ মেল্টিং। উই শুড মেনটেন দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স, এই দেখেন, অব দি এনভায়রনমেন্ট, এই যে মানে হচ্ছে পরিবেশ এর, পরিবেশ এর, খেয়াল করেন, তাহলে হচ্ছে উই শুড মেনটেন দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স অব দ্য এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের বাস্তুসংস্থান মেনটেন করা উচিত, নিয়ন্ত্রণ করা উচিত। তাহলে দেখেন আপনাদেরকে দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে জেনারেল ইউজ অফ প্রিপোজিশন জানতে হবে, আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে জানবেন এগুলো। শোনেন, আমি আর আমার ইউটিউব চ্যানেলে দুইটা ভিডিও দিয়েছি। একটা হচ্ছে জেনারেল ইউজ অফ প্রিপোজিশন, কোন প্রিপোজিশন কোথায় বসে, অর্থ অনুযায়ী কোথায় কোন প্রিপোজিশন বসাতে হয়, এরকম একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটি ভিডিও দেওয়া আছে। এই দুইটা ভিডিও আপনাদেরকে দেখতে হবে। আপনি যদি জাস্ট এই দুইটা ভিডিও দেখেন তাহলে এই প্রিপোজিশনে আপনি 5 মার্কের মধ্যে 5 মার্ক পেতে পারেন। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। ওই ভিডিও দুটির লিঙ্ক আমি হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তারপরে হচ্ছে আই বাটনে দিয়ে দিব এবং ইন্ড স্ক্রিনে দিয়ে দিব। আপনারা যে কোনো জায়গা থেকে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং জেনারেল ইউজ অফ প্রিপোজিশনের এই ভিডিওটি দুটি দেখে নেবেন। ওকে, তো আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।